নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। গুরুদেবের স্বপ্নের শান্তিনিকেতনে সে যুগে যে সমস্ত বিদেশিনী আশ্রম কন্যারা এসেছিলেন, তাদের গল্পকথা, তাদের দ্বিতীয় পর্যায়ের গল্পকথা নিয়ে হাজির হয়েছি আমার শ্রোতা বন্ধুদের শোনাবো বলে। 1935 সালে প্যারিস থেকে ম্যাডমোয়াজেল ক্রিস্টিয়ান বসনেক এসেছিলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ তাকে মেয়েদের হোস্টেল শ্রীভবনের ভার দিলেন। প্রথমে তিনি ফরাসি ভাষা ছাড়া কিছুই জানতেন না, অথচ তিনি আশ্চর্য ক্ষমতা বলে মেয়েদের পরিচালনা করতেন। তারপর দ্রুত শিখে নিয়েছিলেন ইংরেজি ও বাংলা দুটো ভাষাই। বসনেক ফরাসি ভাষায় রবীন্দ্রনাথের ছেলেবেলা অনুবাদ করেছিলেন। শ্রীভবনের মেয়েদের সঙ্গে তিনি একেবারে মিশে গিয়েছিলেন। যতদিন আশ্রমে ছিলেন, স্নিগ্ধ স্বভাবের এই মেয়েটি সর্বদা শাড়ি পরতেন। শ্রীভবনের ঘরটিকে সামান্য জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখতেন। এই সৌন্দর্যের আভাস পেয়ে শ্রীভবনের অন্য মেয়েরাও প্রভাবিত হতো। মেয়েরা তাদের প্রতিদিনের ব্যবহার্য ময়লা কাপড়গুলো খাটের তলায় ফেলে রাখত। খ্রিস্টান নিজের খরচে শ্রীনিকেতনের বোনা মোটা কাপড় দিয়ে খুব শৌখিন থলি তৈরি করে দিয়েছিলেন। সেখানে ধোপাদের জন্য ময়লা কাপড়গুলো রাখা থাকতো। হোস্টেলের মেয়েদের মধ্যে তিনি এমন সৌন্দর্যবোধ জাগিয়ে তুলেছিলেন, যার ফলে তখন ঘরগুলো এত সহজ, সুন্দর, পরিচ্ছন্ন হয়ে থাকতো যে দেখলেই তৃপ্তি হতো। এই মেয়েকে আশ্রম কন্যা ছাড়া কি বা বলা যায়। সুইডেন থেকে সেডারব্লোম নামে এক মহিলা এসেছিলেন শ্রীনিকেতনে তাঁত শেখাতে। নিজের মাতৃভাষা ছাড়া কিছুই জানতেন না। তিনি কিন্তু আশ্রমের সকলের সঙ্গে অবলীলায় মিশে গিয়েছিলেন, এতটুকু বাংলা বা ইংরেজি ভাষা না জেনেই। তাঁত শিল্পের কাজে নিজের দেশে তিনি স্বনামধন্য। তার হাসি খুশি হাবভাবের জন্য সকলেরই প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। নতুন নতুন নকশার বেড কাভার, পর্দা, টেবিলের ঢাকা সবই তিনি নিমিষে বুনে ফেলেন। পরবর্তীকালে শ্রীনিকেতনের সুইডিশ নকশা করা কাপড় দেশের মধ্যে নাম করেছিল। তা সম্ভব হয়েছিল সেই সেডারব্লোমের হাত ধরেই। শান্তিনিকেতনের বিখ্যাত ঝোলা তারই নকশায় প্রথম প্রস্তুত হয়। শ্রীনিকেতন থেকে যে বয়নশিল্প বাংলাদেশের নানা স্থানে ছড়িয়ে পড়েছে, তাতে সেডারব্লোমের অবদান আছে। বস্তুত সেটাই ছিল রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষা। এই মেয়েটির প্রতি অশেষ প্রেমে রানীচন্দ্র লিখেছেন, আমার সেডারব্লুম, সে পারলে এই ধুলোয় গড়াগড়ি দিয়ে টেরেকোটা মূর্তি হয়ে সামনে এসে দাঁড়ায়। একেবারে পাগলি, তাকে সামলানোই এক কাজ ছিল আমার। এরপর বলি, রবীন্দ্রনাথের সেক্রেটারি কবি অমিয় চক্রবর্তীর স্ত্রী, ডেনমার্কের কন্যা হিউডিস সিগোর কথা। পরে গুরুদেব যার নাম দিয়েছিলেন হৈমন্তী। রবীন্দ্রনাথের সঙ্গে আলাপ হওয়ার পর প্রতিমা দেবীর মুখে শান্তিনিকেতনের গল্প শুনে সিগো চলে আসেন। আশ্রমের প্রতিদিনের জীবনে তিনি গভীরভাবে জড়িয়ে যান। 1 বছর তিনি শ্রীভবনের দায়িত্বে ছিলেন। হৈমন্তী নাচ করতেন। কলকাতার নটির পূজাতে অভিনয়ে অংশগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে একটি চিঠিতে লিখেছেন, হৈমন্তীর নাচে বিশেষ একটা কৃতিত্ব দেখতে পেরেছে। ওর মধ্যে সত্যিকারের আর্টিস্ট আছে, সে জেগে উঠেছে। এই নিয়ে সে খুব আনন্দ পেয়েছে। আমরা চেষ্টা করব ওকে এই পথে যথাসম্ভব এগিয়ে দিতে। হৈমন্তী শান্তিনিকেতনের জীবনে খুবই অভ্যস্ত হয়ে যান। অমিতা সেন, উমা চট্টোপাধ্যায়, যমুনা বসু প্রমুখ অনেক আশ্রম কন্যার সঙ্গে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়। রবীন্দ্রনাথের কাছেই ছিল তার বাংলা শিক্ষা।
হাতের লেখা প্রস্তুত করার জন্য যোগাযোগ উপন্যাসের খসড়া কপি তিনি করতেন। রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন হৈমন্তী। শান্তিনিকেতনের শিল্পকলাতেও তিনি খুব আগ্রহী ছিলেন। বাটিকের কাজে তার উৎসাহ দেখা যায়। 1935 সালে বিশ্বভারতীতে শিল্প ভবনের পক্ষ থেকে যে গ্রন্থমালা প্রকাশ আরম্ভ হয়, সেখানে তিনি বাটিকের বই হাউ ইট ইজ মেড সম্পাদনা করেন। এবার তানবেন ও চামেলির গল্প বলা যাক। শান্তিনিকেতনে তান সাহেবের কথা কে না জানে। চীন দেশ থেকে টাকা তুলে এনে চীনা ভাষা, চৈনিক সংস্কৃতি শিক্ষার জন্য চীন ভবনের মতো সুদৃশ্য প্রাসাদ নির্মাণ করেছিলেন তিনি। প্রফেসর তানবুনসানের পুত্রকন্যারা আশ্রমে এসে একেবারে পরিপূর্ণভাবে বাঙালি হয়ে ওঠেন। তার দুই কন্যার মধ্যে বড়জন তানবেন খুব অল্প বয়সে শান্তিনিকেতনে আসেন, আর ছোট কন্যার জন্মই হয় চীন ভবনে 1940 সালে। সেই প্রথম চীনে কন্যা শান্তিনিকেতনের আশ্রমে ভূমিষ্ঠ হল। সেদিন তান সাহেব আর মাদাম তান তাদের ছোট্ট কন্যাকে রবীন্দ্রনাথকে দেখালেন। গুরুদেব তার নাম রাখলেন চামেলি, তার দাদা তানলির সঙ্গে মিলিয়ে। তানবেন শ্যামা নৃত্যনাট্য শ্যামার ভূমিকায় নৃত্যাভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। সবচেয়ে বড় কথা, বিশ্বভারতীর বাংলা সাহিত্যে এমএ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হন। তানবেন এবং চামেলি ছোটবেলায় চীন দেশে গিয়ে থাকতে পারতেন না, এদেশে ফেরার জন্য আকুল হতেন। এই চামেলিকে আজও দেখি ছবি আঁকছেন জল রঙে শান্তিনিকেতনের ধারায়, আঁকছেন প্রকৃতির অনুপঙ্খ ছবি। কখনো সে ছবির সঙ্গে ধরে রাখছেন বাংলায় লেখা গুরুদেবের গান বা কবিতার অংশ। কেরলের বিখ্যাত চিত্রশিল্পী অচ্যুতন রামচন্দ্রন, তাকে বিয়ে করে ভারতবর্ষেই রয়ে গেছেন তিনি, আর নিরন্তন ছবিতে প্রকৃতি বর্ণনা করে চলেছেন। ওই যে মোরা যেথাই মরি ঘুরে, সে যে যায় না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার, বাধা যে তার সুরে। শান্তিনিকেতনের মূল ভাবনা এইভাবে দূর দূরান্তে ছড়িয়ে গিয়ে স্থিত হয়েছে। তখন মনে হয় সেদিনের শান্তিনিকেতন আশ্রম সমুদ্রের মতোই রত্নগর্ভা। সেখানে এক একজন আশ্রম কন্যাকে মণিমাণিক্য বললে ভুল হয় না। নমস্কার বন্ধুরা, দুটি পর্যায়ে দুটি পর্বে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আশ্রম কন্যা, বিদেশিনী আশ্রম কন্যাদের গল্প কথা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে, আবারও আসবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো কবিতা গল্প নিয়ে। ধন্যবাদ।